লোকে ঠাট্টা করে বলে যে ভারতের সংবিধান পাঁচড়ার বাইরে চলে, পাঁচড়াই চলে এখানকার বিধায়কের নিজস্ব সংবিধান, উনি নিজের মতো একটা সংবিধান বানিয়ে ফেলেছেন, সেই সংবিধান অনুযায়ী উনি চলেন। এটা পাঁচড়ার মানুষের মনের কথা, যে কথাটা আমরা আমাদের এখানে রেখেছি, যে এখানকার বিধায়ক তাঁর মতো করে সংবিধান বোধহয় বানিয়ে ফেলেছেন, কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করি। এই সংবিধান আমরা কারোর ব্যক্তিগত সংবিধান আর চলতে দেব না, একটু অপেক্ষা করতে হবে। এই নিজের সংবিধান চালানোর উত্তরটা মানুষ কিন্তু ওনাদের দিয়ে দেবে। নাম করে বলছি, পাঁচড়ার এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শেখ খলিল আহমেদ, তিনি মাঝে মাঝে নাকি কোর্টও বসান নিজের বাড়িতে বা পার্টি অফিসে। এখন তৃণমূলের নেতারা সব রাজা মহারাজা, কোর্ট তারা বসাবেই, ওই আর কি পঞ্চায়েতে করেন। পঞ্চায়েতের একটা কাজ নয়, কিন্তু পঞ্চায়েতের কাজ হচ্ছে উন্নয়নমূলক কাজ। তো ওনার বাড়ি পঞ্চায়েত অফিস, সেই বাড়িতে ক্যাঙ্গারু কোর্ট বসে। ক্যাঙ্গারু কোর্ট কথাটার মানে হচ্ছে যেখানে কিছু লোক মিলে বিচার দিয়ে দেয় আর কি, যেখানে কোর্টের আর দরকার নেই, এটাকেই ক্যাঙ্গারু কোর্ট বলে। নিজের বাড়িতে ক্যাঙ্গারু কোর্ট বসান এবং সেখানে মানুষের বিচার টিচার হয়। তিনি রাজা মহারাজা, তিনি বিচার করেন। তা দেশে কোর্ট কি করতে আছে ভগবান জানে, উনি কোর্টের মালিক আর কি। সেখানে একজন ব্যবসায়ীকে মারধর করে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে সালিসির নাম করে, এবং প্রচুর অভিযোগ পাওয়া গেছে মানুষের উপর অত্যাচারের। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আপনাদের সবাইকে স্বাগত, বিশেষত যে সাংবাদিক বন্ধুরা এসছেন তাদের স্বাগত জানাচ্ছি। যারা এদিকে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির অত্যন্ত সম্মানীয় নেতৃত্ব এবং সাংবাদিক যারা এসছেন এবং এখানকার স্থানীয় যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা প্রত্যেকে উপস্থিত আছেন, তারা প্রত্যেকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। কারণ একটা ভয়ঙ্কর পরিস্থিতিতেও যেভাবে তারা ভারতীয় জনতা পার্টির পতাকাকে নিজের জীবন বিপন্ন করে ঊর্ধ্বে তুলে ধরেছেন, কোনো প্রশংসাই তাদের জন্য যথেষ্ট নয়। আজকে আমরা যে কারণে সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হয়েছি, আমাদের লক্ষ্য একটাই, আমরা একটা চার্জশিট পেশ করছি। আমরা জবাবদিহি চাইছি কার, এই সরকারের, যে সরকারটা গত প্রায় 15 বছর, আর 3 মাস পরে 15 বছর হয়ে যাবে, 15 বছর ধরে ক্ষমতায় রয়েছে, 3 মাসও আর বাকি নেই 15 বছর হতে। এবং তারা কি কি কথা দিয়েছিল, কি কি করেছে। পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা আসনে ওরা যা করেছে, আমরা 294টা চার্জশিট বার করছি। এই চার্জশিটটা দেখতে ছোট লাগবে, চার্জশিটটা দেখে মহিতদা গতবারে যিনি এই বিধানসভার প্রার্থী ছিলেন তিনি বললেন এই 2 পাতায় কী হবে, এ তো 70 পাতা লাগতে পারে। আমরা 2 কেন, 200ও লাগতে পারে, কিন্তু ততক্ষণ সাংবাদিক বন্ধুদের তো বসিয়ে রাখা যায় না, সেগুলো পরে বেরোবে। আপাতত খুবই সংক্ষিপ্ত সার আকারে, যেটা আপনাদের খবর করতে সুবিধা হবে বা মানুষের খুব সংক্ষেপে পড়ে দিতে পারবে। 200 পাতা দিলে অনেকে পড়তে চাইবে না, খুব সহজেই যাতে মানুষের কাছে পৌঁছানো যায়, সেই জন্যই চার্জশিটটা আমরা করেছি। আমি ব্যক্তিগতভাবে হাওড়া জেলার প্রতি আমার একটা দুর্বল জায়গা রয়েছে, কারণ আমার জীবনের প্রথম দিকে 2টো কলেজে এখানে অধ্যাপনা করেছি আমি। একটি হচ্ছে হাওড়া ময়দানের খুব বড় কলেজ, নরসিংহ দত্ত কলেজ, ওখানে আমি লিয়েন ভ্যাকেন্সিতে ছিলাম 1988 থেকে 1991 পর্যন্ত। এখানে যারা আছেন হয়তো কেউ কেউ জন্মানোনি সেই সময়, আমি সেই সময় ওখানে অধ্যাপনা করতাম। তারপরে আমাকে একটা পার্মানেন্ট পোস্টে পাঠায় হাওড়ার উলুবেড়িয়া কলেজ। বলে তখন নরসিংহ দত্ত বা উলুবেড়িয়াতে এই অঞ্চলে প্রচুর ছাত্রছাত্রী ছিল, তারা হয়তো অনেক বয়স্ক হয়ে গেছে, আমার কাছাকাছি বয়স হয়তো অনেকেরই। ফলে এই জায়গাগুলো সেই সময় অনেকবার এসেছি, কোনো ছাত্রের বাড়ি কেউ ডেকেছে, কোনো নিমন্ত্রণ করেছে, তাই এই জায়গাগুলো আমার পরিচিত। কিন্তু পরবর্তীকালে যখন এই জায়গাগুলোতে এসেছি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এসেছি, বা তার আগে একজন রাজনৈতিক কী বলবো চর্চাকারী হিসেবে, পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে এসেছি দেখতে, স্টাডি করতে। তার আগে ইলেকশন অ্যানালাইসিস আমি কিছুদিন করতাম। এখানকার অনুন্নয়ন বা সেই অনুন্নয়ন ঢাকার জন্য মানুষের উপর যে অত্যাচার হয়, সেগুলো ভীষণ পীড়া দিয়েছে। আমি আমার কথা বলবো না, আমি সাংবাদিক বন্ধুদের শুধু রেফারেন্স দিয়ে দেবো, কয়েকটা রেফারেন্স আপনাদের দিয়ে আমি খবর কাগজে একদম রেফারেন্স দিয়েই বলছি। যেরকম ধরুন 2024 সালের 23শে মে, বেশি দূর নয়, এই লোকসভা ইলেকশন, হাওড়ার পাঁচড়ায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ, গোটা গ্রাম পুরুষ শূন্য, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, অভিযুক্ত শাসক দল। এই 24 সালেও এখানে হামলা হয়েছে। আর একটা বিজেপির ওপর হামলা, ও তো তৃণমূলের একটা এজেন্ডা ধরে নিলাম,
এবার নিজেদের মধ্যে হামলা দেখুন। পাঁচলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অবরোধে মানুষের ভোগান্তি, নিজের মধ্যে মারামারি, গোষ্ঠীদ্বন্দ্বের জন্য মানুষ অবরোধ। সেটা হয়েছে 2016 সালের 22শে ফেব্রুয়ারি। এটা বেরিয়েছে একদম অন্য কোনো কাগজ নয়, আনন্দবাজার পত্রিকায় আমি লিখে রেখেছি আপনাদের জন্য, সাংবাদিক বন্ধুরা একটু লক্ষ্য রাখবেন। আর একটা, দিঘি ভরাটকে কেন্দ্র করে পাঁচলায় তুমুল অশান্তি, পথে নেমে প্রতিবাদে মহিলারা। এটা কবে বেরিয়েছিল খবরটা? সেটা হচ্ছে ফেব্রুয়ারি 19, 2024, জাস্ট 2 বছর আগের ব্যাপার। ফেব্রুয়ারি 19। এবং কোথায় বেরিয়েছিল? একদম এই খবর কাগজটা আমাদের সাপোর্ট করে না, খবর কাগজটা হচ্ছে প্রতিদিন পত্রিকা, যে মোটেই আমাদের সাপোর্টার নয়, তারা বার করেছে। এবং বলছে জাস্ট একটা প্যারা পড়লেই যথেষ্ট। দিঘি ভরাটকে কেন্দ্র করে হাওড়ার পাঁচলার জুজারসা দিঘির পাড় এলাকায় ব্যাপক উত্তেজনা, বহিরাগতরা গ্রামে ঢুকে মহিলাদের মারধর করে বলে অভিযোগ। পরে দ্রুত পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ইত্যাদি ইত্যাদি, আরো অনেক রকম গল্প আছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। আমি 3টা দিলাম, এরকম 300টা দিতে পারি, এরকম যখন 2 পাতারটা 200 হতে পারে, এবার 300 ঘটনা আমি বলতে পারি। ভোট পরবর্তী হিংসা, ভোটের সময় নির্বাচন কেন্দ্রে ঢুকে হিংসা, নির্বাচন প্রার্থীকে মারধর, তার গাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া, এগুলো সবই ঘটেছে এখানে। আর পুলিশ একেবারে নীরব দর্শক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 2021 সালের 2রা মে পর আমি নিজেও প্রার্থী ছিলাম দমদমে, আমার দমদমেও ঘটেছিল অনেক কিছু। পাঁচলাতে তার বোধ হয় 10 গুণ বেশি ঘটেছিল, বহু মানুষকে ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। আর সবচেয়ে দুঃখের কথা হচ্ছে এখানকার যিনি 3 বারের বিধায়ক, আগেও একবার 1996-এ উনি জিতেছিলেন কংগ্রেসের হয়ে, সমস্ত গোলমালের কেন্দ্রে ওনার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে। কেন? সমস্ত গোলমালের কেন্দ্রে উনি ক্ষমতায় পাওয়ার পর এখানে যা যা হয়েছে ওনার নেতৃত্বে হয়েছে, এবং আগামী দিনে তার জবাবদিহি ওনাকে করতে হবে। সেই জবাবদিহির প্রাথমিক দায়টা আজকে দিয়ে যাচ্ছি, এরপরে বাকিগুলো ওনাকে বলতে হবে, এর উত্তরগুলো ওনাকে দিতে হবে। এখন গলাবাজি করে উত্তরগুলো ঢাকার চেষ্টা করবেন যখন ওনারা হয়তো ভাষণ দেবেন, কারণ এইটা ওরা ভয় পেয়ে গেছে। ওদের বড় মানে যে যুবরাজ যাকে বলা হয়, তিনি চার্জশিট দেখে বলছেন আমরাও পাল্টা চার্জশিট দেবো, দিন, কোনো অসুবিধা নেই। তখন তার পাল্টা আমরা দেবো, আমাদের হাতে অনেক অস্ত্র আছে, তখন এই 200 পাতাও হতে পারে, অনেক কিছু আছে। ফলে এই যে মানুষের ওপর অত্যাচার, এইটা কিন্তু অপ্রতিহত গতিতে চলছে। অথচ মানুষ 2011 সালে ভেবেছিল যে সিপিএমের অত্যাচার বন্ধ করে, সিপিএমের ওই ক্যাডারদের মাতব্বরিতা বন্ধ করে হয়তো একটা মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। মানুষ সেখানে যে যা দল করুক, ভোট হবে, একদল জিতবে, একদল হারবে, যারা হারবে তারা পরের 5 বছরের জন্য অপেক্ষা করবে, তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে। সিপিএমের মতো অন্তত বাড়িতে কি দিয়ে মাছ ভাত খান নাকি মাংস ভাত খান সেই খবরও কেউ রাখবে না। পার্টি অফিসগুলো অল্টারনেটিভ পাওয়ার সেন্টার হয়ে গেছিল, সেটা হবে না। এইটা মানুষের আশা ছিল, কিন্তু সেই আশা তো ধূলিসাৎ হয়েছে, তার চেয়েও খারাপ হয়েছে। কারণ কি? কারণ যারা সিপিএমের হয়ে মাতব্বরি করতো, গুন্ডামি করতো, তারাই রং পাল্টে এখানে ঢুকে পড়েছে। ওই বদলানোয় বদল চাই করতে গিয়ে ওরা নিজেদের বদলে ফেলেছে, রংটা বদলে ফেলেছে, এই দলে ঢুকে একই কাণ্ড শুরু করেছে। ফলে আমাদের যা অবস্থা মাটির জায়গা থেকে আমরা পেয়েছি, গ্রাউন্ড লেভেল থেকে, সেগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি, আপনাদের যাতে খবর করতে সুবিধা হয়। আমি যে উদাহরণটা দিলাম এই পাঁচলাতেই হয়েছে। পঞ্চায়েতে মহিলা বিজেপি প্রার্থীকে পেটানো হয়েছে, 40টা লোক ঘিরে ধরে পেটিয়েছে এই পাঁচলাতেই। আচ্ছা, নতুন স্বাস্থ্যকেন্দ্র যখন হচ্ছে বা পুরনো স্বাস্থ্যকেন্দ্র, দেখবেন সব জায়গায় ওই নীল সাদা রং করার খুব আগ্রহ, এবং বাড়ি খুব তৈরি করে ফেলা হয়। সে কলেজও বানিয়ে ফেলা হয়, ছাত্র নেই, হসপিটাল বানিয়ে ফেলা হয়, সুপার স্পেশালিটি বানানো হয়, তার রোগী থাকে না, ডাক্তার থাকে না, কিন্তু বাড়িগুলো বানানো হয়, কারণ বাড়িগুলো হলে 75-25টা খুব সুবিধা হয় আর কি। তো সেখানে এইগুলো তৈরির সময় টাকা মেলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারের বিরুদ্ধে, এবং জেলা স্তরে নানা অভিযোগ জানানো হয়েছে, কোনো ফল হয়নি, কারণ টাকাটা 75-25-এ ভাগ হয়ে গেছে। আমফান যখন হয়েছিল, আপনারা জানেন কয়েক বছর আগে, পাঁচলার কিছু অংশ যথেষ্ট পরিমাণে বিধ্বস্ত হয়েছিল। সেই সময়ে সরকার মানুষের পাশে ছিল না, বরং হাজার সমস্যার মধ্যেও ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছিল, ত্রাণ দিয়েছিল। ফলে আমফানে গোটা পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে
সেই দুর্নীতি পাঁচলাতে হয়তো কম হয়নি, আর একটু বেশি হয়েছে। আচ্ছা, গাববেড়িয়া হাসপাতাল একটা আছে পাঁচলা, সেখানে কি হয়? দুর্নীতি, ওটা পশ্চিমবঙ্গে একটা কমন ফ্যাক্টর। আমরা অঙ্ক করলে অনেক কমন ফ্যাক্টর ধরে নিই না? তো পশ্চিমবঙ্গের রাজনীতি আলোচনা ওইরকম ম্যাথামেটিক্যাল ফ্যাক্টর হচ্ছে দুর্নীতি। ওটা ছাড়া পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলকে ভাবা যায় না। এটা একদম A+B হোল স্কোয়ার থিওরির মতো আর কি। তার সঙ্গে আমরা যেটা দেখি যে এই হাসপাতালে দুর্নীতি, বিশৃঙ্খলা, কর্মী সংকট চলছে তো চলছেই। আর শোনা গেল ডাক্তাররা যখন এখানে বা অন্য কোথাও প্রেসক্রিপশন লিখবেন, সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশন ছ মেরে তুলে নিয়ে যাওয়া হলো। এখানে আরেক ভাইপো আছেন, তার ওষুধের দোকানে যেতে হবে, তার এখানে চিকিৎসার বন্দোবস্ত আছে, সেখানে সব ইয়ে করাতে হবে, সুবিধা করাতে হবে। বিধায়কের ভাইপো তিনি এখানে মেডিকেল মানে ব্যবসা ফেঁদে বসে আছেন এবং ক্ষমতা ব্যবহার করে এখানে সমস্ত রকম এই ধরনের অনৈতিক কাণ্ড কারখানা হচ্ছে। ডাক্তাররা শুধু ওই লিখে দেওয়া অবধি, তারপর একেবারে চিলের মতো ছো মেরে ওটা নিয়ে চলে যাওয়া, এই অভিযোগগুলো বারবার আসে। অথচ এরা মিথ্যে কথা বলে হসপিটালে নাকি সব হয়ে যায়। তাহলে চিলের মতো ছো মেরে আনা হয় কেন, আর সবসময় রেফার করা হয় কেন? নিজেরা খোঁজ নিয়ে দেখুন। আমি সাংবাদিক বন্ধুদের বলবো, পাঁচলা অঞ্চলটা আমার ধারণা হাওড়ার এমন একটা অঞ্চল যেখানে প্রায় সেই এখনও লোডশেডিং হয়, অথচ পশ্চিমবঙ্গে নাকি লোডশেডিংয়ের সমস্যা নেই। পাঁচলা এলাকায় লোডশেডিংয়ের সমস্যা একটা বড় সমস্যা, এবং এখানে মানে বিদ্যুৎ দপ্তরও প্রায় ঠুটো জগন্নাথের মতোই। জল সংকট গোটা পাঁচলা জুড়ে জল সংকট। মানুষের সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে জল খাওয়া। মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্কিম আছে, ঘর ঘর নল সে জল, মানুষকে অন্তত একটু জল দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রীর এই স্কিম ভারতবর্ষের 90% কমপ্লিট হয়ে গেছে, বিভিন্ন রাজ্য কমপ্লিট। যে রাজ্যটা পিছিয়ে আছে তার নাম পশ্চিমবঙ্গ, এবং এখানে আমরা দেখি যে সেই জলের সমস্যা এখানে রয়েছে। বিশেষত বেছে বেছে বিজেপি কর্মীর বাড়ির লোকজন যাতে জল না পায় সেই বন্দোবস্ত এখানে হচ্ছে। ফলে জলের সমস্যা গোটা পাঁচলা জুড়ে, এরা মানুষকে জলটুকু কিন্তু দিতে পারেনি। জমি দখল, জবরদখল। আরে জায়গার নাম বলি, শুভর আড়া জায়গার নাম। সেখানে ওই শুভর আড়া গ্রাম পঞ্চায়েতে জমি জবরদখল, ওখানে সবচেয়ে বেশি গোটা পাঁচলায় জমি, সরকারি জমি দখল করে জবরদখল করা এ তো চলছেই। ওই শুভর আড়া অঞ্চলে জমি দখল করা হচ্ছে একদম রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্বের মদতে। এখানকার সর্বোচ্চ নেতৃত্ব, এখানকার যিনি জনপ্রতিনিধি তার নেতৃত্ব জবরদখল হচ্ছে। এই উত্তর আগামী দিনে দিতে হবে। জবরদখল কিন্তু আমরা সমস্ত নজর রাখছি, এই জবরদখলের উত্তর তাকে দিতে হবে। যারা জবরদখল করছেন তারা কিন্তু আগামী দিনে এর মূল্য চোকাবেন, এইটুকু আমরা বলে দিতে পারি। পাঁচলায় একটা শিল্প আছে, জরি শিল্প। যেহেতু মানুষের চাকরি বাকরির সমস্যা রয়েছে, আমি যখন উলুবেড়িয়া কলেজে চাকরি করতাম এখানকার জরি শিল্পের কথা খুব শুনতাম। উলুবেড়িয়া তো আপনারা হয়তো অনেকেই জানেন যে খুব বিখ্যাত শাটলকক তৈরির ওখানে কতগুলো কেন্দ্র রয়েছে। ব্যাডমিন্টনে যে শাটলকক খেলা হয় তার সেটা তৈরি হয়, এরকম অনেক জায়গা আছে। উলুবেড়িয়াতেও জরির কিছু জায়গা আছে, পাঁচলাতে বেশি। কি সাহায্য পেয়েছে, সরকারি সাহায্য কি অবস্থায় দাঁড়িয়েছে, সেইটা একটু আমি সাংবাদিক বন্ধুদের বলবো, আপনারা খবর নিন। ধ্বংসের মুখে এই শিল্প, কোটি কোটি টাকা। অথচ এই জরি শিল্প হাজারো হাজারো লোকের কর্মসংস্থান করে, আরো বেশি করতে পারত। সরকার কিচ্ছু নজর দেয়নি। জরি শিল্প প্রায় ধ্বংসের মুখে। এই পাঁচলাতে 2024 সালে রেশন দুর্নীতিকে কেন্দ্র করে এই পাঁচলাতেও ইডির কিন্তু ছাপ্পা হয়। ইডি এখানে খোঁজ খবর করে এবং তদন্তে নেমেছিল। অর্থাৎ দুর্নীতি যে পশ্চিমবঙ্গের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে, একেবারে এইখানে পাঁচলার গ্রামাঞ্চলেও এখানে বোঝা যাচ্ছে যে মানে দুর্নীতির জায়গা পৌঁছেছে। এবার রাস্তায় বিভিন্ন জায়গা ঘুরলে সাংবাদিক বন্ধুদের বলবো, আপনারা বাইকে যান, গাড়ি নিয়ে যান, দেখুন। আমি দু একটা কথা বলতে পারি। দেউলপুর জয়রামপুর রাস্তা একবার নিজে গিয়ে দেখে আসুন।
দেখে আসুন গৌরীপুর ব্রিজের অবস্থা, অত্যন্ত বিপজ্জনক অবস্থায় এই বৃষ্টি রয়েছে। জয়নগর, বিশ্বনাথপুর, বনহরিশপুর, এখনো জলের লাইন হয়নি, মানুষ জলই পায় না ওসব অঞ্চলে। এবার হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কি হাল হয়েছে। এখানে ঘুষ দিয়ে শিক্ষকদের চাকরি দেওয়া হয়, ধরা পড়লে সরকার নির্লজ্জভাবে তাদের পাশে দাঁড়ায়, এমনকি মন্ত্রিসভায় প্রস্তাব পাস করানো হয় যে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরও চাকরিটা থাকবে, আর যারা যোগ্য প্রার্থী তাদের জন্য এক্সট্রা পোস্ট ক্রিয়েট করা হবে। মানে ভূভারতে কেউ আইন শোনেনি যে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরটা থেকে যাবে, এই পার্মানেন্ট পোস্টে তারা থাকবে, আর এক্সট্রা কিছু পোস্ট তৈরি করে যারা যোগ্য তাদের সেই জায়গায় রাখা হবে। এই মানে মামার বাড়ির আবদার আদালত শোনেনি। আদালত 26,000-এর বেশি মানুষের চাকরি খেয়ে নিয়েছে। তার কারণ সরকার প্রমাণ করতে পারেনি যে একটা চাকরিও ঠিকঠাক হয়েছে কিনা। তারপর নতুন করে পরীক্ষা নেওয়া চলছে, আরও অনেক কিছু হচ্ছে। আগামী দিনে কি হবে সেটা আমরা জানি না, কিন্তু এটা এখন প্রতিষ্ঠিত যেই তৃণমূলের নেতারা টাকা নিয়ে চাকরি দিয়েছে, যোগ্যরা রাস্তায় বসে থাকে, তাদের চাকরি চলে যায়, আর যারা অযোগ্য তাদের পাশে সরকার থাকে, মন্ত্রিসভায় প্রস্তাব পাস করা। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা। তো এখানে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোর কথা বলছি, আপনারা একটু ঘুরুন, আমি সাংবাদিক বন্ধুদের বলবো। স্কুলের দুটো জিনিস থাকে, এক হচ্ছে পরিকাঠামো, ঘরবাড়ি কেমন, ক্লাসরুমগুলো ঠিকঠাক আছে কিনা, এটা একটা কারণ। কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য স্কুলগুলো যাতে ঠিকঠাক চলে, বাড়িগুলো যাতে ভালো হয়, কারণ ওখানে বাচ্চা ছেলেমেয়েরা পড়াশুনো করে, টপ প্রায়োরিটি দেওয়া হচ্ছে ওদের জন্য। আর সর্বশিক্ষা অভিযানে তাদের গুরুত্ব সবচেয়ে বেশি। প্রতিটি স্কুলে যাতে জলের ভালো বন্দোবস্ত থাকে, বাথরুম থাকে, কোনো রকম অস্বাস্থ্যকর অবস্থা না থাকে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্পষ্ট নির্দেশ আছে। আপনারা, আমি সাংবাদিক বন্ধুদের বলবো, আপনারা একটু ঘুরুন প্রাথমিক আর মাধ্যমিক স্কুলগুলো, বিল্ডিংগুলোর অবস্থা দেখুন, বাথরুমগুলোর অবস্থা দেখুন, আর সবচেয়ে বড় কথা শিক্ষক সংখ্যাটা একবার দেখুন। শিক্ষক সংখ্যা ছাড়া শিক্ষা কি করে হয়? এখানে কিন্তু শিক্ষক ছাড়া শিক্ষা চলছে, কারণ নিয়োগ হয়নি, যা নিয়োগ হয়েছে চুরি হয়েছে। আর সবচেয়ে বড় কথা যে সরকার চোরের পাশে দাঁড়াচ্ছে, মানুষের শিক্ষা ব্যবস্থার উপরে সম্পূর্ণ আস্থা চলে গেছে। মানুষ কি হচ্ছে আপনারা জানেন যে মাধ্যমিকে কিভাবে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। এবারে হায়ার সেকেন্ডারিতে সাংবাদিক বন্ধুরা জানেন যে রেজিস্ট্রেশন কিভাবে কমেছে, অর্থাৎ ছাত্র সংখ্যা কমছে কিন্তু বিপজ্জনক হারে। করছে কোথায় যাচ্ছে মানুষগুলো চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। হাওড়ার এই গ্রামাঞ্চল হচ্ছে পরিযায়ী শ্রমিকের একটা বড় সাপ্লায়ার, অথচ এখানে হাজার হাজার মানুষ কাজ করে খেতে পারত, জরিশিল্পেই কাজ করতে পারত। ফলে পশ্চিমবাংলা এই জায়গায় দাঁড়িয়েছে, তার সঙ্গে পাঁচলারও আজ এই হাল। কৃষকদের বঞ্চনা, কৃষকরা তো বঞ্চিত। সেন্ট্রাল গভর্নমেন্ট কৃষকদের জন্য যে কিষাণ নিধির আয়োজন করেছে, দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকার সেটা মানতে চায়নি, কৃষকরা বঞ্চিত হয়েছে। তার সঙ্গে কৃষি লোন, এই যে লোন দেওয়া হয়, একটু খোঁজ নেবেন তো, আমি সাংবাদিকদের বলবো কারা পায়। যারা সত্যিকারের জেনুইন, যাদের প্রয়োজন আছে তারা পায় কিনা একটু খোঁজ নিয়ে দেখুন। তাই যদি হয় তাহলে বুঝবেন যে এখানে শিক্ষার এবং মানে এখানে কি কৃষির অবস্থাটা কি। এখানকার ধরুন শহর এলাকা আমি যতটুকু জানি মোটামুটি 60% মতো, তাই তো শহর এলাকা, আর গ্রামীণ এলাকা 40%। শহর মানে সরকারি হিসেবে শহর এলাকা 60%, কিন্তু শহর এলাকার একটা বড় অংশে কিন্তু চাষের জমি রয়েছে। ফলে আমি 50-50ও যদি ধরি, কৃষকের একটা সাইজেবল নাম্বার আছে। তো তাদের জন্য দরকার কৃষি লোন দরকার, তাদের কৃষিকার্যে সহায়তা দরকার। কিন্তু অতি দ্রুত মানুষ চাষে আগ্রহ হারিয়ে ফেলছে, কারণ সরকার উদ্যোগ নেয়নি। এবং এটা কেনা জানে গোটা পশ্চিমবাংলায় এখনও 60% বেশি মানুষ কিন্তু কৃষির ওপর নির্ভরশীল। এখনও লক্ষ লক্ষ মানুষের জীবিকা কৃষি থেকে হতে পারে, সরকারের উদ্যোগের অভাবে সেটা কিন্তু নষ্ট হয়েছে। আর আমি যেহেতু উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, এই অঞ্চলে উচ্চশিক্ষার একটা জায়গা রয়েছে, কলেজ রয়েছে। সেই কলেজগুলো কজন শিক্ষক, গঙ্গাধরপুর কলেজ তো গিয়ে দেখে আসুন কজন শিক্ষক আছে, প্রতি ডিপার্টমেন্টে প্রয়োজনীয় শিক্ষক আছে কিনা, পার্ট টাইম দিয়ে কিভাবে ক্লাস চালানো হচ্ছে।
এবং এখন যে নতুন সিস্টেম হয়েছে আমরা জানি তো, প্রতি 6 মাস অন্তর পরীক্ষা, 6 মাস অন্তর খাতা দেখা, তাতে প্রতিটি ডিপার্টমেন্টে যদি অ্যাডিকুয়েট শিক্ষক সংখ্যা না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি উচ্চশিক্ষা সংকটে পড়বে। অধিকাংশ কলেজে সেই সংখ্যাটাই নেই, ফলে ছাত্রদের একটা বড় অংশ এখন কিন্তু এই যে কলেজ, যার জন্য সরকারেই কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু ছাত্ররা তারা সুযোগ নিতে পারে না। যাদের সামর্থ্য আছে দিল্লি পাঠিয়ে দেয়, যাদের সামর্থ্য আছে বম্বে পাঠিয়ে দেয়, ব্যাঙ্গালোর পাঠিয়ে দেয়। যারা এখানে পড়ে তারা কলেজে নামটা লিখিয়ে রাখে, তারপর তারা জানে যে টিউশনিটা বাড়িতে পড়বে, টিউশনি পড়ে পরীক্ষা দেবে। অর্থাৎ গোটা শিক্ষা ব্যবস্থাটা এক ভয়ঙ্কর বিপর্যয়ের জায়গায় রয়েছে। তাহলে এই সরকার করলোটা কি? রাস্তাঘাট খারাপ, ব্রিজ ভাঙা, স্বাস্থ্য ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, স্কুল কলেজ ধ্বংস হয়ে গেছে, উচ্চশিক্ষা লোকে আগ্রহ হারিয়ে ফেলছে, কৃষি কোনো উন্নতি নেই, এখানকার যে ক্ষুদ্র কুটির শিল্প, জরি শিল্প, তার কোনো উন্নতি নেই। তাহলে আমার প্রশ্ন, পাঁচলায় উন্নতিটা কোথায় হয়েছে? আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসকে, উত্তর দিন। আমি আজকে যা বলছি উত্তর দিন তার। এবং আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছে, যে এই কাণ্ডগুলো হয়, এগুলো মিথ্যে বলুন আপনারা, তাহলে আমরা বাকিটুকু যা আছে প্রমাণ দেবো। এবং আমাদের চার্জশিটের সঙ্গে অনেক আমরা যোগ করেছি, এখানকার বিভিন্ন খবর কাগজে কাটিং আমরা এগুলো অ্যাড করছি, দেখলে বুঝতে পারবেন যেগুলো কোনো মুখের কথা নয়। আমরা যা বাইরে পেয়েছি সেগুলো প্রত্যেকটা অ্যাড করেছি এবং এইভাবেই আমরা বার করেছি এই চার্জশিট। অভিযুক্ত করছি আমরা এই রাজ্য সরকারকে এবং রাজ্যের শাসক দলকে, যারা এখানে উন্নতি করেনি, গোটা পশ্চিমবাংলার উন্নতি করেনি এই পাঁচলার। ফলে আগামী দিনে মানুষ কিন্তু জবাবদিহি চাইবে। আমরা জবাবদিহি চাওয়ার কাজটা শুরু করলাম, চার্জশিট দিলাম, এবারে জবাবদিহি কিন্তু মানুষ চাইবে। মানুষের কাছে উত্তর দেওয়ার জন্য আপনারা কিন্তু প্রস্তুত থাকুন। আমি শাসক দলকে চ্যালেঞ্জ করে যাচ্ছি। ধন্যবাদ।